আজকে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আমাদের আছে, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে আমরা বলছি। কিন্তু বিদ্যুতের জন্য আমাদের প্রয়োজনীয় জ্বালানি নাই। আমাদের সমাজে, আমাদের দেশে নানান মতের মানুষ থাকবে, নানান বিশ্বাসের মানুষ থাকবে। কিন্তু দিন শেষে আমরা একমত হব দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, আমাদের অগ্রগতি সমৃদ্ধির প্রশ্নে। ১৪০ নম্বর নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা জামালপুর ৩ আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য জামালপুর ৩। স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে। শুরুতে কোনো প্রশ্ন না করে যদি জানতে চাওয়া হয় যে আপনার মাথায় ঠিক কোন বিষয়টি ঘুরপাক খাচ্ছে, যেটি আপনি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চান এবং অনুষ্ঠানটি শুরু করতে চান। বাংলাদেশের মানুষ আপনার গণতন্ত্র প্রিয় মানুষ। এটি গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষা আমাদের দীর্ঘদিনের। গণতন্ত্রের জন্যেই আমাদের মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের জন্য আমাদের ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থান, গণতন্ত্রের জন্যে ২৪-এর জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থান। এই সকল সংগ্রাম, সকল যুদ্ধ, সকল অভ্যুত্থানের পেছনে কাজ করেছে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। আমরা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। বাংলাদেশের মানুষ সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায়। বাংলাদেশ যদি সত্যি সত্যি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বেড়ে উঠতে পারে, গড়ে উঠতে পারে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক কাঠামোগুলো যদি শক্ত ভিতের উপর দাঁড় করানো যায়, বাংলাদেশের মানুষ যদি প্রতি ৫ বছর বাদে বাদে সরকার গঠন করবার, সরকার বদল করবার সুযোগ পায়, আমি মনে করি যে এটি হবে আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে, আমাদের দেশের জন্যে, আমাদের জনগণের জন্য, আমাদের জাতির জন্যে বড় অর্জন। আমি চাই মানুষের এই স্বপ্ন, মানুষের এই প্রত্যাশাটা এই বাংলাদেশে পূরণ হোক। অসংখ্য ধন্যবাদ। আপনার শুরুটাই মিলান্দহ মাদারগঞ্জকে একজন প্রবাসী অথবা একজন বহিরাগত মানুষ আপনার আসনকে কিভাবে চিনবে এবং সেই সাথে আপনার আসনের প্রধান পরিচিতিটা আসলে কি? আমরা নানাবিধ সমস্যা সংকট নিয়ে আমরা মেলান্দহ মাদারগঞ্জবাসী আমরা আছি। উন্নত শিক্ষার সমস্যা আমাদের আছে, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের অভাব আছে, আমাদের এলাকায় শিল্প প্রতিষ্ঠান নাই, আমাদের এলাকায় আপনার শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই, আমাদের এলাকায় মাদকের সমস্যাটা প্রকট, আমাদের এলাকায় গ্রামীণ অবকাঠামোগুলো ভেঙে পড়েছে। আমাদের সামনে কাজ হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এলাকায় এবং এলাকার বাইরে। আমাদের মাদকের সমস্যা থেকে গোটা দেশকে যেমন রক্ষা করা জরুরি, আমার এলাকাকেও এই মাদকের ভয়াবহতা থেকে আমার এলাকাকে রক্ষা করা এটা খুব জরুরি। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রসঙ্গে আসবো। আপনি একই সাথে আমি যে প্রশ্নটি পরে করতাম আপনি অলরেডি উত্তর দিয়ে দিচ্ছেন। আপনি একই সঙ্গে সমস্যার কথা বলেছেন এবং সমাধানের কথাও বলেছেন। আমি সেই সাথে আপনার সম্ভাবনার কথা, আরও কয়েকটি সম্ভাবনার কথা জানতে চাই এবং একই সাথে আপনার আসন এবং জাতীয় সম্ভাবনা কি কি আছে আপনার অঞ্চলে। আমার এলাকায় বর্তমান সরকারের পক্ষ থেকে নবায়নযোগ্য বিদ্যুতের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সৌর বিদ্যুতের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং ইতিমধ্যে আমার এলাকায় ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুতের কাজ আপনার শেষ পর্যায়ে এবং আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্যে একটা প্রকল্প ইতিমধ্যে অনুমোদিত হয়েছে আর কি। ফলে আমার এলাকায় ১০০+১০০ এই ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের যে সুযোগটা আমার এলাকায় আছে, বিদ্যুৎ প্রকল্প দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বর্তমানে বিদ্যুতের যে সংকটের মধ্যে আছি,
এই সংকট সমাধান করা এবং একই সাথে সরকারের নবায়নযোগ্য বিদ্যুতের উপর যে গুরুত্ব আরোপ বা যে অগ্রাধিকার প্রদানের যে উদ্যোগ, সেই উদ্যোগেও আমরা শরিক হতে পারবো আর কি। ধন্যবাদ। এর বাইরে কি আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করছিলেন, আপনার অঞ্চলের মানুষের উদ্দেশ্যে কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটি আপনি নির্বাচনের পরে সেগুলো নিজস্ব উদ্যোগে, অর্থাৎ নিজস্ব যে প্রতিশ্রুতিগুলা সেগুলা নিয়ে কাজ করছেন? না, নির্বাচনের আগে তো আমার প্রতিশ্রুতি ছিল যে আমার এলাকায় আহ, কৃষকের জন্যে কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তার জন্যে আপনার আহ, সরকারিভাবে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তা নিশ্চিত করা আর কি। ধন্যবাদ। আপনি যে সম্ভাবনার কথাগুলো বললেন, আমি যদিও প্রশ্নটি আবার করা হচ্ছে, এই সম্ভাবনাগুলা সামনের দিনে বাস্তবায়ন করতে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? এবং সেই সাথে আরেকটি প্রশ্ন, যে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন আপনি দেখাতে পেরেছেন আপনার অঞ্চলের মানুষের উদ্দেশ্যে, যারা ইতিমধ্যেই সুফল পাওয়া শুরু করেছে? যেমন আমাদের সরকারের কর্মসূচির মধ্যে ছিল আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তা নিয়ে কাজ চলছে এবং মানুষ অপেক্ষা করছে যে কবে ফ্যামিলি কার্ড পাবো, কবে কৃষক কার্ড পাবো, বাট তারা চলতি অর্থ বছরেই তারা পাবে। একই সাথে এই সরকারের আরেকটি জনপ্রিয় কর্মসূচি হচ্ছে যে মসজিদ মন্দিরের আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের জন্যে আপনার রাষ্ট্রীয় আপনার ভাতা চালু করা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের জন্যে, মন্দিরের আপনার পুরোহিত, সেবায়েত ওনাদের জন্য আর কি। এবং ইতিমধ্যে এটা সারা বাংলাদেশে এটা চালু হয়েছে এবং চলতি অর্থ বছরেই আপনার উপজেলা পর্যায়ে, পৌরসভাতে, ওয়ার্ড পর্যায়ে প্রতি ওয়ার্ড থেকে 4টি করে মসজিদ এবং ইউনিয়ন পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে 15টি করে মসজিদ এই কর্মসূচির আওতায় আনা হয়েছে এবং প্রস্তুতিমূলক কাজ চলছে। আর আমার এলাকায় আপনার এর বাইরে আপনার আপনার গ্রামীণ যে অবকাঠামো, যে বিগত কয়েক বছরে এই গ্রামীণ অবকাঠামো নির্মাণ করা, কাঁচা সড়কগুলোকে পাকা করা কিংবা পাকা সড়কগুলোতে মেরামত করা, সংস্কার করা, মেনটেনেন্স করা, এই কাজগুলো কিন্তু গত কয়েক বছরে হয় নাই। এগুলো কিন্তু খুব অবহেলা করা হয়েছে। ফলে গ্রামের মানুষের কিন্তু মানুষ কিন্তু খুব সহজে স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু চলাফেরা করতে পারে না। ফলে আমার সামনে একটা বড় একটা অগ্রাধিকার হচ্ছে যে এই গ্রামীণ অবকাঠামোকে সচল করা, মানে অচল গ্রামীণ অবকাঠামোকে সচল করা, মানে আপনার সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং বর্তমান সরকার তার সীমিত সামর্থ্যের মধ্যেও এই গ্রামীণ অবকাঠামো নির্মাণ করা, কাঁচা সড়ক পাকা করা এবং ভাঙা সড়ককে সচল করার জন্য কিন্তু আপনার এই সীমিত সামর্থ্যের মধ্যেও এটা আপনি জানেন যে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে, একটা ভঙ্গুর একটা আর্থিক একটা অবস্থা নিয়ে আমাদের সরকারকে যাত্রা শুরু করতে হয়েছে। ধন্যবাদ। এই জায়গায় আমি একটি প্রশ্ন করতে চাই যে দেশের অর্থনীতি এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে আপনি যদিও আপনার কথা উল্লেখ করেছেন যে ভঙ্গুর অর্থনীতি, এই অর্থনীতিতে আপনার কোনো উদ্বেগ কাজ করছে কিনা? একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের ব্যবসা বাণিজ্যে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে আমাদের কাজ শুরু করতে হয়েছে। আমাদের ব্যাংকিং খাতে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতিতে আমাদের কাজ শুরু করতে হয়েছে। আমাদের শেয়ার মার্কেটে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে আমাদের কাজ শুরু করতে হয়েছে। আমাদের বিনিয়োগে একটা নেতিবাচক একটা পরিস্থিতিতে আমাদের কাজ শুরু করতে হয়েছে। এই সব নেতিবাচক পরিস্থিতির মধ্যে কাজ শুরু করা এবং আপনার এই পরিস্থিতি থেকে আমাদের অর্থনীতিটাকে একটু বের করে নিয়ে আসা, এটাকে আবার একটা সচল করা, এটাকে আবার একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই কাজটা কিন্তু খুব সহজ না, কাজটা খুব কঠিন কাজ। কিন্তু আসার কথা হচ্ছে এই যে আপনার জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17ই ফেব্রুয়ারিতে সরকার গঠিত হবার পর আমাদের সরকারের দিক থেকে আমাদের ব্যাংকিং খাতকে সচল করা, শৃঙ্খলা ব্যাংকিং খাতে ফিরিয়ে আনা, আমাদের বিনিয়োগ বৃদ্ধি করা, দেশীয় বিনিয়োগ,
বাইরের বিনিয়োগ আকৃষ্ট করা, তার জন্য নানা উদ্যোগ, নানা কর্মসূচি, আমাদের শেয়ার মার্কেটকে আবার আপনার সচল করা, ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরকে নানা প্রণোদনা দেওয়া, তাদের ব্যবসা বাণিজ্যকে সহজ করে তোলার জন্যে নানা পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বিশেষ করে চলতি বাজেটে আপনার নানা উদ্যোগ, নানা পদক্ষেপের কথা নিশ্চয়ই আমরা সবাই এই জানি। এত কিছুর মাঝেও একটি বিষয় বলেন যেটিতে আপনি সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা খুঁজে পাচ্ছেন। আমরা না আপনার বাংলাদেশে এই মুহূর্তে তো একটা বড় উদ্বেগের জায়গা হচ্ছে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি সংকট। আমরা আ আ আমরা সত্য গোপন করছি না। আমরা কিন্তু বলছি না যে আগামী ৩ মাসের মধ্যেই আমরা বিদ্যুৎ সমস্যার সমাধান করে ফেলব। আগামী ৬ মাসের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে। জ্বালানির সংকট কেটে যাবে, আমরা কিন্তু বলছি না। আমরা বলছি যে বিদ্যুৎ ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে কিংবা যে সংকটটা নিয়ে আমাদের বিদ্যুৎ খাতটা দাঁড়িয়ে আছে, এই সংকটটা কাটিয়ে উঠতে, অর্থাৎ বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করতে, বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাকে সচল করা, সাথে বিদ্যুতের গ্যাসের বিষয়টা। বিতরণ ব্যবস্থাকে সচল করা, হুম। আমাদের গ্যাসের যে আপনার স্বল্পতা, নতুন করে গ্যাস ফিল্ড আবিষ্কার করা, আমাদের আমাদের অভ্যন্তরে নতুন 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 করে গ্যাসের উৎপাদন বৃদ্ধি করা, নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করা, সেটা আপনার সমুদ্র, যেটাকে আমরা অফশোর বলি, অফশোর হোক, আর আপনার আপনার সমতলে হোক, আমাদের এই এই আপনার গ্যাস অনুসন্ধান করা, গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা, গ্যাসের উৎপাদনে মনোযোগী হওয়া, এই জায়গাটাতে আমরা যথেষ্ট অবহেলা করেছি বিগত দিনগুলোতে। আর বিদ্যুতের নামে অনেক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র আমরা স্থাপন করেছি এবং নানা অনৈতিক চুক্তি আমরা সম্পাদন করেছি। ব্যবসায়ীদেরকে, বিশেষ গোষ্ঠীকে, বিশেষ ব্যক্তিকে মুনাফা আপনার মুনাফা তুলে দেওয়ার জন্যে আমাদের সরকারের বিগত সরকারের পক্ষ থেকে নানা আপনার পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ খাতকে একটা ধ্বংসের আপনার একটা কিনারায় দাঁড় করিয়ে তারা দেশ থেকে পালিয়েছে। আজকে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আমাদের আছে, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে, আমরা বলছি, কিন্তু বিদ্যুতের জন্য আমাদের প্রয়োজনীয় জ্বালানি নাই। আমাদের প্রয়োজনীয় জ্বালানি নাই, আমাদের আপনার প্রয়োজনীয় কয়লা নাই, আমাদের প্রয়োজনীয় গ্যাস নাই, আমাদের প্রয়োজনীয় আপনার বাইরে থেকে আপনার গ্যাস আমদানির সোর্স নাই। ফলে এইটা একটা বড় সংকট আমাদের সামনে আর কি, বিদ্যুৎ এবং জ্বালানি সংকট সংকট। থেকে সমাধানের উপায়টি আপনি এবং কি এই ভাবছেন? সংকট থেকে বের হয়ে আসার জন্য আমাদের বর্তমান সরকার ইতিমধ্যে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করেছে, মধ্যমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করেছে এবং স্বল্প মেয়াদেও সরকারের পরিকল্পনা কিন্তু আছে। আমাদের দেশের মানুষ চায় যে সরকার যেন স্বল্প মেয়াদে পরিকল্পনা গ্রহণ করে, দীর্ঘমেয়াদে পরিকল্পনা তো গ্রহণ করতেই হবে। এটা বাংলাদেশে আমাদের বিদ্যুৎ সংকটের একটা স্থায়ী সমাধান করবার জন্যে, একটা টেকসই সমাধান করবার জন্যে মেয়াদেও আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আগামী ১.৫ বছরের মধ্যে বিদ্যুতের সংকট কেটে যাবে, আমাদের জ্বালানি সংকট কেটে যাবে, এই আপনার এই বক্তব্য কিন্তু আপনার আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রীর পক্ষ থেকে আপনার বলে দেওয়া হয়েছে। এটা নিয়ে আলোচনাও হচ্ছে। কিন্তু ধন্যবাদ। আমরা কিন্তু আমি 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 মনে করি যে এই বিদ্যুৎ আপনার সংকট সমাধান করবার জন্যে সরকারকে, বিশেষ করে আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সচল করবার জন্য, উৎপাদনটাকে অব্যাহত রাখবার জন্যে, আমাদের যে জ্বালানি সংকটের মধ্যে যেটা আছি, সেই ক্ষেত্রে জ্বালানির সংকট সমাধান করবার জন্য নানা সোর্স আমাদেরকে সন্ধান করতে হবে এবং নানা সোর্স থেকে জরুরি ভিত্তিতে আমাদের জ্বালানির সংস্থান করতে হবে, করে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালু রেখে আমাদের সামনের দিকে বিদ্যুতের এগিয়ে যেতে হবে সংকটে আমাদেরকে। যে আপনার মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে হবে এবং একই সাথে বিদ্যুৎ সংকটের কারণে আমাদের শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্যে যে আপনার একটা যে সংকট তৈরি হচ্ছে, এই সংকট থেকে আমাদের শিল্প, কল কারখানাকে বের হয়ে আসার সুযোগ করে দিতে হবে। ধন্যবাদ। দায়িত্বটা মাননীয় সংসদ সরকারের। সদস্য, আমরা আবার আপনার আসনে ফেরত যাব। আপনার আসনে বর্তমানে যে তরুণ প্রজন্ম রয়েছে, বা এদের জন্য কি আসলে কোনো কর্মসংস্থানের কথা আপনি ভাবছেন, বা আপনার আসনের তরুণদের জন্য, বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন, তাদের উদ্দেশ্যে কোনো কিছু পরিকল্পনা করছেন কিনা? কেবল আমার এলাকায় না, সারা দেশেই আমার তরুণদের কর্মসংস্থান হচ্ছে একটা বড় ইস্যু আমাদের সরকারের সামনে, আমাদের জাতির সামনে, এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং এই তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে আমাদের এই তরুণরা আপনার নানা অপকর্মে, নানা দুষ্কর্মে তারা জড়িয়ে পড়বে,
আত্মহননের পথ তারা বেছে নেবে, আমাদের দেশ জাতি তাদের সার্ভিস থেকে বঞ্চিত হবে আর কি। সে কারণে জাতীয় পর্যায়েও যেমন তরুণদের কর্মসংস্থানের জন্যে নানা উদ্যোগ, নানা কর্মসূচি থাকতে হবে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা এটা 1 কোটি তরুণের কর্মসংস্থানের একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমাদের এর বাইরে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্যও সরকার কিন্তু নানা তৎপরতা অব্যাহত রেখেছে। আপনার আসনের তো ঠিক বলুন। আমার এলাকায়ও আপনার বহু সংখ্যক তরুণ তারা বিদেশে তারা পাড়ি জমিয়েছে বিগত বছরগুলোতে, এবং আমার এলাকার এমন কোনো গ্রাম পাওয়া যাবে না যে গ্রামের কোনো না কোনো তরুণ মধ্যপ্রাচ্যের অথবা ইউরোপের কোথাও না কোথাও তারা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তো আমার এলাকায়ও যেটা খুব জরুরি এবং যে কাজটা ইতিমধ্যে আমরা করছি সেটা হচ্ছে যে আমার এলাকায় যে আপনার কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি খুব গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি। এবং একটি অভিযোগ তো প্রায় শুনতে পাওয়া যায় যে আমাদের দেশের তরুণরা বাহিরে গিয়ে খুব নিম্নমানের কাজ করতে হয়, কারণ তাদের কারিগরি দক্ষতা কম। তারা যেন বিদেশে যাওয়ার আগে তারা যেন প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, যোগ্যতা অর্জন করতে পারে, এবং সেই একটা দক্ষ জনশক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তুলে, এবং একই সাথে আপনার বিদেশে গিয়ে যে ভাষার সমস্যায় তারা পড়ে, তার জন্য কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে আপনার এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যারা বিদেশ যেতে আগ্রহী তাদেরকে একদিকে যেমন কারিগরি শিক্ষায় তাদেরকে দক্ষ করে গড়ে তোলার একটা উদ্যোগ আছে, পাশাপাশি বিদেশি ভাষায় তারা যেন বিদেশি ভাষায় পারদর্শী হতে পারে, পারদর্শিতা অর্জন করতে পারে। কিন্তু এই বিষয়টি কি আপনার একটা উদ্যোগ আছে আসনের মধ্যে এরকম কোনো প্রতিষ্ঠান দিয়েছেন? আমার আসনে এখন পর্যন্ত বিদেশি ভাষা শিক্ষা লাভের কোনো সুযোগ এখন পর্যন্ত তৈরি করা যায় নাই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেসব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নানা ট্রেডে আপনার প্রশিক্ষণ আপনার দানের কর্মসূচি আছে, এবং আমি চেষ্টা করছি যে এইসব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সচল করতে, আরও সক্রিয় করতে, এবং এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যেন আরও বেশি বেশি করে আমার তরুণরা যেন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বাইরে যেতে পারে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনি একই সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক। বর্তমান যে প্রেক্ষাপট, এখানে যদি আপনাকে এই প্রশ্নটি করা হয় যে আপনার আসন এবং এই জলবায়ু পরিবর্তন নিয়ে আপনার বিশেষ ভাবনাটা কি? আমাদের সরকারের পক্ষ থেকে এই যে আপনার জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, এই সব কিছু মোকাবেলা করার জন্য কিন্তু আপনার দেখবেন যে বৃক্ষরোপণের একটা বড় কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এবং আগামী 5 বছরে সারা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণের একটা কর্মসূচি আমাদের সরকার হাতে নিয়েছে, এবং সেই কর্মসূচির আওতায় কিন্তু আমার 2 উপজেলায় মেলান্দহ, মাদারগঞ্জ কিন্তু আছে। এই যে আমি মাত্র গতকাল এলাকা থেকে আসছি, আমি এই গত 4 দিনে আমি বৃক্ষরোপণের একাধিক কর্মসূচিতে কিন্তু আমি সামিল ছিলাম, এবং আমরা এইসব কর্মসূচিতে অংশগ্রহণ করে বিশেষ করে যারা শিক্ষার্থী, যেমন এটা টেক্সটাইল কলেজের একটা অনুষ্ঠানে আমি ছিলাম, 120 জন ছাত্রছাত্রীকে নিয়ে একটা ওরিয়েন্টেশন কোর্সে আমি উপস্থিত ছিলাম। সেই ওরিয়েন্টেশন কোর্সে আমি যখন 120 জন ছাত্রছাত্রীকে আমি একটা অনুরোধ করেছি, আহ্বান করেছি যে আজকে যে শিক্ষা কার্যক্রম তোমাদের শুরু হলো, প্রত্যেকেই তোমরা একটা করে গাছ তোমাদের এই টেক্সটাইল কলেজ ক্যাম্পাসে তোমরা একটা গাছ রোপণ করবা, এবং এই গাছটাকে যত্ন নিবা, এবং যাওয়ার সময় তোমাদের একটা নাম ফলক থাকবে যে আজ থেকে 4 বছর আগে এই গাছটা তুমি রোপণ করেছিলা, এবং এটাই তোমাকে এই ক্যাম্পাসে বাঁচিয়ে রাখবে আর কি। তার মানে একই সাথে এখানে আপনার যেমন গাছ লাগানোর যে বিষয়টা আছে, সেই সাথে এখানে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা জায়গা থেকে, এবং বিভিন্ন মাধ্যমে আপনি জানেন যে চ্যানেল আইতেও একটি অনুষ্ঠান হয় প্রকৃতি ও জীবন, আপনি দেখে থাকবেন। সেখানে যেভাবে বিভিন্ন জায়গায় নিজস্ব উদ্যোগে গাছ লাগানো হচ্ছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? বেসরকারিভাবেও যে সরকারকে সহযোগিতা করা হচ্ছে, এই বিষয়গুলো এটা মানুষকে আপনার সচেতন করতে হবে। আমাদের প্রকৃতিকে রক্ষা করা, আমাদের পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করা, তার জন্য কিন্তু আপনার মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে। কেবলমাত্র সরকার এককভাবে পারবে না। সরকারের দায়িত্ব আছে, সরকার সে দায়িত্ব পালন করবে, কিন্তু গোটা দেশের মানুষ, নানা বয়সের মানুষ,
ছোট বড় সবাইকে আজকে এই যে আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য, আমাদের পরিবেশটাকে রক্ষা করার জন্যে, আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্যে, আমাদের প্রাণী সম্পদকে রক্ষা করার জন্যে, আমাদের খাল বিল জলাশয়কে রক্ষা করার জন্যে আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। মাননীয় সংসদ সদস্য, আমাদের অনুষ্ঠানের সেটে আপনি দেখতে পাচ্ছেন যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 17টি সিম্বল লাগানো আছে। এর মধ্যে থেকে আপনার আসনের জন্য কোনটি বেছে নিতে চান এবং সেটি কেন একটু বলবেন? প্রথমত হচ্ছে অনেক কিছুই আছে। আমি আমার আলোচনায়ও বলেছি যে মানসম্মত শিক্ষা আমি চাই, আমি আমাদের ক্ষুধা দারিদ্র্য থেকে আমার এলাকার মানুষের মুক্তি চাই, ক্ষুধা মুক্তি চাই, দারিদ্র্য বিমোচন চাই। আমি আমার এলাকার মানুষ গরিব অসহায় মানুষ যারা যারা শহরে চিকিৎসা লাভের সুযোগ পায় না, আর্থিক সঙ্গতি নাই, তাদের জন্যে আমি তাদের দোরগোড়ায় আমি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। মানুষ যেন উপজেলা সদরে এসে উপজেলা হাসপাতাল থেকে কিংবা ইউনিয়ন পর্যায়ে যে সাব সেন্টারগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রে গিয়ে মানুষ যেন আপনার স্বাস্থ্যসেবাটা পায়। এবং সবচেয়ে বেশি গুরুত্ব যদি দিতে বলা হয় কোনটি দিবেন? মানসম্মত শিক্ষার উপর জোর দিতে চাই। কারণটা না, এই বিগত বছরগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 16 বছর বাদে যখন বাংলাদেশে উনি পদার্পণ করলেন, উনি বাংলাদেশে এসেই বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। উনি দারিদ্র্য বিমোচন করতে চান, ক্ষুধা মুক্তি নিশ্চিত করতে চান, সুস্বাস্থ্য এবং মানুষের কল্যাণ নিশ্চিত করতে চান, মানসম্মত শিক্ষা উনি নিশ্চিত করতে চান, লিঙ্গ সমতা উনি অর্জন করতে চান। আমাদের গ্রামে গঞ্জে শহরে বিশুদ্ধ পানির অভাব, স্যানিটেশনের অভাব, এটাকে উনি মোকাবেলা করতে চান। যে সাশ্রয়ী নির্ভরযোগ্য জ্বালানি, এটার উপর উনি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। আপনার শিল্প কলকারখানা উদ্ভাবন, অবকাঠামো নির্মাণ, তার জন্য উনি বলছেন। আমাদের সমাজে আপনার বৈষম্য দূর করার কথা বলছেন, অসমতা হ্রাস করার কথা উনি বলছেন, আমাদের নগর এবং জনপদে আপনার টেকসই উন্নয়নের কথা উনি বলছেন। তার উপর উনি আপনার কর্মসূচির কথা উনি কিন্তু বলছেন। দিন শেষে উনি তো বলেছেন, কিন্তু আসলে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং এই সবকিছুই কিন্তু আপনার ওনার কিন্তু বাস্তবায়নের তালিকার মধ্যে আছে, সবকিছুই আছে। আপনি এগুলা আসলে বাস্তবায়নে আপনারা কিভাবে চ্যালেঞ্জ ফেস করছেন, অথবা কোনো চ্যালেঞ্জ আছে কিনা, বা এখনো মানুষ আসলে পাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায়। এই সবকিছু বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের সামনে মূল চ্যালেঞ্জ। এবং ইতিমধ্যে আমরা যে 6 মাস সময় পার করলাম, এই 6 মাসে কিন্তু মানুষ কিন্তু আপনার অনেক কিছুই অনেক সুফলই কিন্তু তারা কিন্তু আপনার পেতে শুরু করেছে। এবং আমি আশা করি যে অনেক কিছুই মানুষকে কষ্ট দিচ্ছে, অনেক কিছুই মানুষের জীবনে দুর্ভোগের কারণ হয়ে আছে। বর্তমান সরকার সবকিছুই মানুষ জনজীবনের সকল দুর্ভোগ, সকল কষ্ট, সকল সমস্যাটাকেই বিবেচনার মধ্যে নিচ্ছে। আপনার এগুলোকে তারা আমলে নিচ্ছে, নিয়ে এই সব কিছু সমাধান করবার জন্য তারা কিন্তু তারা পরিকল্পনা করছে এবং চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের শেষ প্রশ্ন, দেশের স্বার্থে এবং আপনার আসনের স্বার্থে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু সহমত হওয়া প্রয়োজন কোথায়, সংক্ষেপে বলবেন? আমাদের সমাজে, আমাদের দেশে তো নানান মতের মানুষ থাকবে, নানান বিশ্বাসের মানুষ থাকবে, কিন্তু দিন শেষে আমরা সবাই একমত হব দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, আমাদের অগ্রগতি সমৃদ্ধির প্রশ্নে আর কি। ধন্যবাদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল আপনার সময় ও মতামতের জন্য। দর্শক, আপনি কি একমত? যদি আপনার মতামত জানাতে চান আমাদের অনুষ্ঠানের কমেন্ট বাক্সে জানিয়ে দিবেন, এবং সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।